दिल पे लिख लो हमारा सरकार होगा বললেন শাহ। অনুপ্রবেশ শিশুকে হাতিয়ার করে এবার যে ভোট বৈতরণে পার করতে চাইছে বিজেপি সে কথা বলার অপেক্ষাই রাখে না। তাই নিজের দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেই বার্তায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, এবার আর ছাড়াছাড়ি নেই, জিততেই হবে বিজেপিকে। তার জন্য সকলকে একজোট হয়ে ময়দানে নামার বার্তা দিয়েছেন শাহ। বলেছেন, দিল পে লিখলো হামারা সরকার হোগা। বুধবার সল্টলেকে নিজের দলের নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন শাহ। সেখান থেকেই তার বার্তা 200 আসনে জিততেই হবে। অমিত শাহ বলেন, আমরা যদি 3 থেকে 77 পর্যন্ত পৌঁছতে পারি তাহলে 77 থেকে কেন 200 পৌঁছতে পারবো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, কলকাতা নিরাপদ নয়। অনুপ্রবেশের দাপট যখন আরো বাড়বে তখন বিপদ ঘনিয়ে আসবে। আর তাই এই অবস্থা থেকে বাঁচতে হলে সমূলে সরকার উপড়ে ফেলতে হবে। তিনি এদিন বারবার জোর দিয়েছেন জনসংযোগের উপর। একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, এক কর্মীর সঙ্গে অন্য কর্মী যোগাযোগ করুন, যোগাযোগ বাড়ান, সবাইকে জাগ্রত করুন। কলকাতার 4টে জেলার সবাই আছেন, গৃহ সম্পর্ক বাড়ান, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা দুঃখ দুর্দশা শোনার নির্দেশ দিয়েছেন তিনি। এখানে উল্লেখ্য, এর আগে যখন বাংলায় তিনি এসেছিলেন দেখা গিয়েছিল প্রান্তিক মানুষের বাড়ির উঠোনে বসে মধ্যাহ্নভোজন সারেন। ফলে জনসংযোগ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই কথাই বলেন। এদিন অমিত শাহ বলেন, এই সরকার এসেছিলেন মা মাটি মানুষের নাম করে। মা বিপন্ন, মাটিতে অনুপ্রবেশের দাপাদাপে, তাই বাড়ি বাড়ি সম্পর্ক তৈরি করুন। আঙুল উঁচিয়ে কথা বলেছেন। জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ অভিষেক মনে করান তারা নির্বাচিত। আঙুল নামিয়ে কথা বলুন, মনে রাখুন আপনি মনোনীত, আমি নির্বাচিত। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের চোখে চোখ রেখে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘন্টার পর ঘন্টা বৈঠক থেকে বেরিয়ে স্পষ্ট অভিষেক জানালেন, এদিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছে। আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন, আমি জনতার দ্বারা নির্বাচিত, মনোনীত নই। এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একে একে 10টি প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের অন্য শীর্ষ নেতা নেত্রীরাও। অভিষেকের তোলা 10টি প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেনি কমিশন। জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে তিনি বলেন, এদিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনো উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছেন। আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন, আমি জনতার দ্বারা নির্বাচিত, মনোনীত নই। সাহস থাকলে এদিনের বৈঠকের ভিডিও ফুটেজ প্রকাশ করা হোক। এরা আঙুল তুলে যা বলবে তা মানা হবে না। আমরা কি বন্দেজ লেবার? আমরা কি কৃতদাস? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, কোঅপারেটিভ মন্ত্রী কে? অমিত শাহ। তার সচিব কে ছিল? জ্ঞানেশ কুমার। আপনারা মনে করেন এটা কাকতালীয়? ওকে এই প্রতিষ্ঠান, সংবিধান, দেশ ধ্বংস করার মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমরা মানুষের ক্ষমতার সামনে মাথা নিচু করি, ক্ষমতায় থাকা মানুষের সামনে নয়। বুধবারের বৈঠকের পরে ভোটার তালিকা ইস্যুতে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, অন্যান্য দল যেটা ধরতে পারেনি সেটা তৃণমূল ধরেছে। চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায়। অভিষেক বলেন, মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি 88% স্ট্রাইক রেটে জিতেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা হয়েছে কারণ ভোটার তালিকায় চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। তৃণমূল সাংসদের বক্তব্য, কোনো সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত। চেনা ছন্দে শাহী বৈঠক সেরে বেরোলেন দিলীপ। তাহলে কি 26-এর নির্বাচনে বড় দায়িত্ব অভিমানী নেতার কাঁধে? পরনে গেরুয়া পাঞ্জাবি, সাদা কালো চেক, জহর কোট, চেনা মেজাজে দীর্ঘদিন পর দলের কোনো মিটিংয়ে যোগ দিলেন দিলীপ ঘোষ। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক প্রস্ত বৈঠকের পাশাপাশি সারলেন মধ্যাহ্নভোজ। রাজকীয় এই ভোজের আসরে দেখা মিলল শ্রমিক, সুকান্ত, শুভেন্দু। তবে সকলের মধ্যে থেকে লাইমলাইট কাড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাই বৈঠক সেরে বেরোতেই কি কথা হলো তা শোনার জন্য যখন মুখিয়ে সংবাদ মাধ্যম, ঠিক তখনই তার সংক্ষিপ্ত জবাব, যা বলার দল বলবে। দিলীপ ঘোষ এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি। সংগঠন মজবুত করে কিভাবে চোখে চোখ রেখে ভোটের ময়দানে জয় ছিনিয়ে নিতে হয় তা উনিই দেখিয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে তার নেতৃত্বে বাংলায় 18 জন সাংসদ পেয়েছিল গেরুয়া শিবির। এখানেই থেমে নেই দিলীপের অবদান।
2021 বিধানসভা নির্বাচন, তখনও রাজ্য বিজেপি সভাপতি পদে আসীন দিলীপ ঘোষ। নির্বাচনের ফল পেরোনোর পরেই দেখা গেল 77 আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী। এরপর দিন যত এগিয়েছে ততই দলের অন্তরে কোণঠাসা হয়েছেন তিনি। বিশেষ করে চলতি বছর আচমকা তার বিয়ের সিদ্ধান্ত, স্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দীঘার জগন্নাথ মন্দির দর্শন, সবটা নিয়ে দলের একাধিক অনুষ্ঠান থেকে ব্রাত্য হন দিলীপ। এমনকি চলতি বছর মোদি এবং শাহ কলকাতা সফরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানে তিনি ডাক পাননি। তা নিয়ে অভিমানও উগরে দিয়েছেন তিনি। এদিকে অনেকেই বলেছেন দিলীপ সহ পুরনো মুখ ফিরলেই বিজেপি আবারও পায়ের নিচের মাটি শক্ত করতে পারবে। বাকিবহল মহলের ধারণা হারানো জমি ফিরে পেতে দিলীপকেই প্রয়োজন, তা অনুভব করেছেন দলের বাকি সদস্যরাও। সেই কারণে দিলীপকে ডেকেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, বুধবার সকালে কলকাতার এক অভিজাত হোটেলে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ দিলীপ ঘোষ। দীর্ঘক্ষণ বৈঠকের পর সকলে মিলে মধ্যাহ্নভোজও সারেন। বৈঠক শেষ হতে বাইরে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, আমায় ডেকেছিল তাই এসেছি, বাকি যা বলার দল বলবে। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। মনোজ পান্ডকে কোন পদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি পাহাড় ও পর্যটন দপ্তরের দায়িত্বও সামলাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বলেই নবান্নের অলিন্দে পরিচিতি আছে নন্দিনীর। তবে বিদায়ী মুখ্য সচিব মনোজ পান্ডকেও ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার করা হয়েছে। বুধবার রাতে প্রশাসনিক ও কর্মী বিনিয়োগ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়োগের কথাই জানিয়ে দিয়েছে। 1 জানুয়ারি থেকে দায়িত্ব বুঝে নেবেন নতুন পদাধিকারীরা। মুখ্য সচিব হিসাবে মনোজ পান্ডের মেয়াদ ফুরিয়েছে অনেক আগেই। রাজ্য সরকারের অনুরোধে কেন্দ্রীয় সরকার তাকে 6 মাসের এক্সটেনশন দেয়, কিন্তু সেই বর্ধিত মেয়াদ ফুরিয়েছে। এরই মধ্যে ফের একবার মেয়াদ বৃদ্ধির আর্জি জানালেও তার নাকচ করে দেয় কেন্দ্র। পরে মুখ্যমন্ত্রী নন্দিনী চক্রবর্তীকে এই পদের জন্যই বেছে নেন। 2026 সালের শুরুর ঠিক আগেই এই ঘোষণা নবান্নের তরফে নিঃসন্দেহে বড় চমক। 1994 সালের ব্যাচের IAS আধিকারিক নন্দিনী চক্রবর্তী বিভিন্ন সময় জটিল পরিস্থিতিতে প্রশাসনিক দক্ষতা দেখিয়েছেন। তাতেই তার উপর মুখ্যমন্ত্রীর ভরসা যে অটুট, এই পদোন্নতি তারই প্রমাণ। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে নতুন বছরের শুরুতেই এই রদবদল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তবে নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিব হওয়ার পরে স্বরাষ্ট্র সচিব পদে বসতে চলেছেন IAS জগদীশ প্রসাদ মীনা। বস্তা ভর্তি আধার কার্ড, ব্যাংকের নথি পোড়ানোর অভিযোগ, এসআইআর আবহে শান্তিপুরে রহস্য। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি পর্ব। এর মধ্যে বস্তা ভর্তি আধার কার্ড, ব্যাংকের নথি পুড়িয়ে ফেলার অভিযোগ, এমনকি পোড়ানো হচ্ছিল পোস্ট অফিসের নথিপত্র, জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ। কেন আধার কার্ড, ব্যাংকের নথি পোড়ানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনায় একজনকে আটক করা হয়েছে, শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে শান্তিপুর পুরসভা। স্থানীয়দের দাবি, বুধবার সকালে পরিত্যক্ত একটি জায়গায় বস্তা ভর্তি একাধিক কাগজ পোড়াতে দেখা যায় এক ব্যক্তিকে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হতেই ঘটনাস্থলে তারা গিয়ে দেখেন আধার কার্ড, পোস্ট অফিসের নথিপত্র এবং ব্যাংকের নথি পোড়ানো হচ্ছে। কিন্তু কেন, এ বিষয়ে প্রশ্ন করা হলে ওই ব্যক্তি কোনো উত্তরই দিতে পারেননি বলে দাবি স্থানীয়দের। জানিয়েই তৈরি হয় সন্দেহ। তবে স্থানীয়দের কারো কারো দাবি, ওই ব্যক্তির ছেলে আগে শান্তিপুর পোস্ট অফিসে কর্মরত ছিলেন, কিন্তু এখন সেখানে নেই। কিন্তু তার কাছে বস্তা ভর্তি আধার কার্ড, ব্যাংকের নথি কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। ফলে পুরো ঘটনা নিয়ে তৈরি হয় রহস্য। এরপরে বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশও তদন্ত শুরু করেছে, আসল তথ্য সামনে আসবে। শাহকে মমতার হুমকি, তীব্র সমালোচনা বিজেপির। অমিত শাহ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার তীব্র সমালোচনা করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে থাকাকালীন হুমকি দেওয়ার অভিযোগ মমতার বিরুদ্ধে। বিজেপি দাবি করেছে যে রাজ্যে এক স্বৈরাচারী শাসন চলছে। এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র জানান, বাঁকুড়ার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি অমিত শাহকে হুমকি দিয়ে বলেছেন কলকাতায় তিনি যে হোটেলে ছিলেন সেখান থেকে বেরোতে তাকে অনুমতি দেওয়া হয়েছিল। সম্বিত পাত্র আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ভাষায় হুমকি দিয়েছেন যা কল্পনাতীত।
আমরা দেখেছি তিনি বলেছেন যে আপনি অর্থাৎ শাহ হোটেলে লুকিয়ে আছেন। আমরা চাইলে আপনি হোটেল থেকে বের হতে পারবেন না। আপনি ভাগ্যবান যে আমরা আপনাকে হোটেল থেকে বেরোতে দিয়েছি। সম্বিত পাত্র দাবি করেন এটি শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নয়, সমগ্র দেশের জনগণের প্রতি হুমকি। তিনি অভিযোগ করেন এটি হিটলার শাহী এবং স্বৈরাচারী শাসন। পুরীর সাংসদ পাত্র স্মরণ করিয়ে দেন বাংলায় এমন ঘটনা নতুন নয়। গত নির্বাচনে জেপি নাড্ডার কনভয়ে অনুপ্রবেশকারীরা হামলা চালিয়েছিল। তার অভিযোগ তৃণমূলের গুন্ডারা পশ্চিমবঙ্গে প্রায় ৩০০ বিজেপি কর্মীকে হত্যা করেছে এবং ৩,০০০ জন ঘর ছাড়া হয়েছেন। পাত্রের কথায় বাংলায় গণতন্ত্রের ওপর আক্রমণ চলছে। নেতৃত্ব দানকারী রাজ্যটিও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধ্বংসপ্রাপ্ত। মেয়ের মৃত্যুর পর লাগাতার হুমকি, আতঙ্কে আত্মহত্যার চেষ্টা তামান্নার মায়ের। বাড়ির চারপাশে আজও তাকালে দেখা যায় ছোট্ট মেয়েটার হাতে লাগানো ফুলের গাছ। স্কুল থেকে বাড়ি ফিরতেই গাছের যত্ন নেওয়াই ছিল তার প্রথম কাজ। আজ সে নেই, শুধু রয়ে গিয়েছে স্মৃতি। মেয়ের স্মৃতি আগলে জীবনের বাকি দিনগুলি কাটিয়ে দেওয়ার পরিস্থিতিটুকুও নেই এক অসহায় মায়ের। অগত্যা বেছে নিলেন আত্মহত্যার পথ, কিন্তু বরাত জোরে প্রাণে বাঁচলেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। চলতি বছর 19 জুন কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন হয়। 23 জুন ঘোষণা হয় ভোটের ফলাফল। গণনা সম্পূর্ণ হওয়ার আগেই কালীগঞ্জে তৃণমূলের প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। সেদিন সময়ের আগেই বেরিয়েছিল শাসক দলের বিজয় মিছিল। বিজয় মিছিল দেখার জন্য বছর 10-এর তামান্না বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিল। সেই সময় ছোড়া হলো বোমা। বোমার আঘাতে রক্তাক্ত হয় ছোট্ট তামান্নার দেহ। মেয়েকে ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপরই জল গড়িয়েছে বহুদূর। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত সব অভিযুক্ত গ্রেফতার হয়নি। আদালতে চলছে মামলা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে স্ত্রী। এই পরিস্থিতিতে সন্তানহারা তামান্নার বাবা বলেন, ওর মা অর্থাৎ সাবিনা অর্থাৎ তামান্নার মা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। একদিকে মেয়ের শোক, অন্যদিকে মেয়ের বিচারের আশা। এই পরিস্থিতিতে ক্রমাগত আমাদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে আমাদের মেয়ের মৃত্যুতে প্রকৃত দোষীদের আমরা আর না খুঁজি। এসব মেনে নিতে না পেরে মঙ্গলবার রাতে সাবিনা অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত হাসপাতালেই রয়েছে। আমরা সিপিএম এর সমর্থক বলে এভাবে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে পরিবারের বাকি সদস্যদের অভিযোগ, তামান্নার বাবাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সন্তানের পর স্বামীকেও হারাতে হতে পারে, এই আতঙ্কই গ্রাস করেছিল সাবিনাকে। মানসিক চাপ তিনি আর সহ্য করতে পারছিলেন না, তাই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে আপাতত তিনি বিপদমুক্ত এবং স্থিতিশীল। 9,000-এর বেশি লোক নয়, শর্ত সাপেক্ষে মালদহের চাঁচলে শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের। শর্ত সাপেক্ষে মালদহের চাঁচলে বিজেপির সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বুধবার এই নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের নির্দেশ, শুভেন্দুর সভায় 9,000 জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না এবং 70টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, স্থানীয় এসডিপিও ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন যে নতুন বছরের সময় এলাকায় ভিড় স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, তাই এত মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অন্যদিকে বিজেপির আইনজীবী যুক্তি দেন, এসডিপিওর পক্ষে এই বিষয়ে অনুমতি বা নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার নেই। তিনি শুধুমাত্র নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন, তা নির্দেশ হিসাবে ধরা যায় না। রাজ্যের পক্ষের আইনজীবী বিবেকানন্দ বসু আদালতে জানান, পুলিশ ও এসটিওর রিপোর্ট অনুযায়ী ওই এলাকায় সভায় বিপুল সমর্থকের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, 15,000 মানুষ এলে তাদের যাতায়াত যানবাহন নিয়ন্ত্রণ কিভাবে হবে? নতুন বছরের সময় পুলিশ বাহিনী বিভিন্ন দায়িত্বে অত্যন্ত ব্যস্ত থাকে, তাই ভিড়ের চাপ কমানোর জন্য সংখ্যা কম রাখার অনুরোধ জানানো হয় রাজ্যের তরফে। সব দিক বিবেচনা করে আদালত কঠোর শর্ত দিয়ে সভার অনুমোদন দিয়েছে। 2 তারিখ মালদহে সভা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সভার জন্য পুলিশের অনুমতি পাওয়া যায়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।